আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র। আমরা এতদিন স্থির তড়িৎ সম্বন্ধে জেনেছি, যেখানে কোনো একটা বস্তুর মধ্যে কোনো একটা পোর্শনে চার্জ দেখতে পাচ্ছিলাম এবং সেই চার্জটা কী ছিল? স্থির অবস্থায় ছিল। যেমন রাবারের বলের কোনো একটা পোর্শনে যদি চার্জ দেওয়া হতো, সেই চার্জটা সেখানে স্থির অবস্থায় থাকতো, সেই জন্য সেটাকে আমরা স্থির তড়িৎ বলতাম। এই স্থির তড়িৎটা বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঠিক আছে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে স্থির তড়িতের তেমন কোনো প্রয়োগ কিন্তু আমরা পাই না। ব্যবহারিক ক্ষেত্রে তাহলে আমরা যখন ইউজ করতে চাইব শক্তি হিসেবে তড়িৎকে, তখন আমরা প্রবাহী তড়িৎ বা যে তড়িৎটা কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহী তড়িৎ দিয়ে আমরা ব্যবহারিক কাজকর্মগুলো করে থাকি। সেই তড়িৎ প্রবাহ কি করে হয়? আমরা জানি যে কোনো একটা উষ্ণ বস্তু এবং একটি শীতল বস্তু পরস্পরকে একটি তাপ পরিবাহী দ্বারা যুক্ত করলে পরে, এটা উষ্ণ আছে, এটা শীতল আছে, তাহলে উষ্ণ এবং শীতল বস্তুকে যদি একটি তাপ পরিবাহী দ্বারা যুক্ত করে দিই, তাহলে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহ হয়, তাপ প্রবাহ। আবার একটি নলের মধ্যে যদি এই পর্যন্ত জল থাকে আর আরেকটি নলের মধ্যে যদি এই এতটুকু জল থাকে, অর্থাৎ যদি এই নলে বেশি উচ্চতা অবধি জল থাকে, তাহলে এই নলের মধ্যে দিয়ে কোন দিকে জলের প্রবাহ হবে? জলের প্রবাহ যেদিকে বেশি উচ্চতা আছে সেদিক থেকে কম উচ্চতার দিকে জলের প্রবাহ হবে, তাহলে জল প্রবাহ। একই রকমভাবে যদি দুটি বস্তু আমরা নিই, এইখানে একটা বস্তু আছে আর এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর বিভব, তড়িৎ বিভবের ধারণা আমরা আগে পেয়েছি। বিভব, এইটার বিভবটা কি আছে? উচ্চ বিভব আছে, অর্থাৎ এই বস্তুর থেকে এই বস্তুটার বিভব বেশি আছে, তাহলে এটা কি হবে? নিম্ন বিভব হবে। এই উচ্চ বিভব এবং নিম্ন বিভব যুক্ত দুটি পদার্থকে যদি আমরা একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই, তাহলে এখানে যেমন উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ প্রবাহ হচ্ছিল, উচ্চ জলতল যেদিকে আছে সেদিক থেকে নিম্ন জলতলের দিকে জল প্রবাহ হচ্ছিল। যে কোনো তরল যদি এরকম থাকে, তাহলে তরল প্রবাহ কোন দিকে হবে? যেদিকে তরলের তল উপরে আছে সেদিক থেকে নিচের দিকে থাকা তরলের তলের দিকে তরলের প্রবাহ হয়। একই রকমভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হয়? একে যদি আমরা একটা প্রবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে এদিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে উচ্চ বিভব এবং নিম্ন বিভব যুক্ত দুটি পদার্থকে যদি আমরা তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এখানে আর তড়িৎটা স্থির অবস্থায় থাকলো না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হলো। এখানে একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যে তড়িৎ প্রবাহ তাহলে কোন দিক থেকে কোন দিকে হচ্ছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে পজিটিভ চার্জের প্রবাহ, ফ্লো অফ পজিটিভ চার্জ। তাহলে তড়িৎ প্রবাহর দিক যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়, তাহলে পজিটিভ চার্জের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। তাহলে উল্টোভাবে আমরা যদি বলি, তাহলে পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে, উল্টোভাবে বললে পরে নেগেটিভ চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, যে কোনো একটা বলতে পারি আমরা। তাহলে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জের ফ্লো, অথবা তড়িৎ প্রবাহ মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নেগেটিভ চার্জের ফ্লো। আমরা সাধারণ পরিবাহীতে
যদি এখানে একটা লোহার তার নিয়ে নেওয়া যায়, এই একটা বস্তু আছে, এই একটা বস্তু আছে, এখানে বিভব উচ্চ বিভব আছে 5 ভোল্ট, আর এখানে নিম্ন বিভব মানে 0 ভোল্ট বিভব আছে। এবার এদেরকে যদি একটা তামার তার বা লোহার তার দ্বারা, এইটা একটা কি তাহলে লোহার তার বা তামার তার দ্বারা যুক্ত করে দিই, তাহলে এখানে কিসের প্রভাব হবে? নেগেটিভ চার্জের প্রভাব হবে। কেন? কারণ তামার তার বা লোহার তার এর মধ্যে যে চার্জ ক্যারিয়ার থাকে, চার্জ ক্যারিয়ার মানে আধান বাহক, আধান বাহক কি থাকে? ইলেকট্রন থাকে, আধান বাহক ইলেকট্রন, এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা। তাহলে এখানে আধান বাহক ইলেকট্রন হওয়ার জন্য, নেগেটিভ চার্জযুক্ত কণা হওয়ার জন্য সেগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? নিম্ন বিভব অর্থাৎ 0 ভোল্ট থেকে 5 ভোল্টের দিকে প্রবাহিত হবে। তাহলে এখানে চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রনগুলোর প্রবাহ কোন দিকে হবে? 0 ভোল্ট থেকে উচ্চ বিভব 5 ভোল্টের দিকে হবে। তাহলে যেখানে চার্জ ক্যারিয়ার নেগেটিভ হবে সেখানে চার্জ ক্যারিয়ারের ফ্লো কোন দিকে হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে হবে। আর আরেকটা উদাহরণ আমরা নিতে পারি যেখানে চার্জ ক্যারিয়ার পজিটিভ। কীরকম? এইখানে আমরা মনে করছি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে কি থাকে? আমরা মনে করছি সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণ আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের লঘু দ্রবণে হাইড্রোজেন প্লাস আধান থাকে যেটা পজিটিভ চার্জযুক্ত, এবং সালফেট মাইনাস থাকে যেটা নেগেটিভ চার্জযুক্ত। তাহলে এইখানে যদি একটা তড়িৎদ্বার থাকে আর এখানে যদি একটা তড়িৎদ্বার থাকে, এই তড়িৎদ্বারটা উচ্চ বিভবযুক্ত, এটা নিম্ন বিভবযুক্ত। তাহলে এই প্রথম তড়িৎদ্বারটি পজিটিভ চার্জযুক্ত বা উচ্চ বিভবযুক্ত, এটা নিম্ন বিভবযুক্ত। তাহলে কি হবে? তাহলে এখানে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুই রকমের চার্জ ক্যারিয়ার আছে। আমরা একটু আগেই বললাম যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার যেটা থাকবে সেটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে সালফেট, এই যে সালফেট যে আয়নটা, এটা নেগেটিভ আধান বাহক, তাহলে এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। তাহলে এইগুলো কোন দিকে যাবে? সালফেটগুলোর প্রবাহের দিক হবে এদিক থেকে এদিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আর হাইড্রোজেন প্লাস যে আধানটা আছে, অর্থাৎ পজিটিভ চার্জযুক্ত যে আধানগুলো আছে, সেগুলো কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এখানে ব্যাটারি লাগানো আছে, এটা উচ্চ বিভবযুক্ত, এটা নিম্ন বিভবযুক্ত। ব্যাটারির এদিকটা উচ্চ বিভবযুক্ত হয় আর এদিকটা নিম্ন বিভবযুক্ত হয়। তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন প্লাস আয়নগুলো কোন দিকে যাবে? নেগেটিভ তড়িৎদ্বার অর্থাৎ নিম্ন বিভবের দিকে যাবে। আর তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অর্থাৎ এই দিকে হবে। তাহলে বোঝা গেল যে তড়িৎ প্রবাহের দিক সবসময় পজিটিভ আধান বাহকের গতির দিকে হয় এবং নেগেটিভ আধান বাহকের গতির বিপরীত দিকে হয়। নেক্সট আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞা পড়ব। তড়িৎ প্রবাহের সংজ্ঞা। তাহলে তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ প্রবাহের সংজ্ঞা আমরা আগেও অনেকবার পড়েছি, আবার একবার বোঝার চেষ্টা করছি। তড়িৎ প্রবাহ কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে হয়। তাহলে মনে করছি এইটা সেই পরিবাহী যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে? এদিক থেকে এদিকে। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? কিছু পরিমাণ তড়িৎ এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ যদি আমরা মনে করছি কিউ পরিমাণ তড়িৎ এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে এই পরিবাহীর মধ্যে দিয়ে, তাহলে এই কিউ যে আধানটা আছে, এই আধানটা পরিবাহীর প্রত্যেকটা ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ, যে কোনো জায়গায় আমরা যদি একটা প্রস্থচ্ছেদ নিয়ে নিই, যে কোনো জায়গায় মনে করছি এইটাই, এই প্রস্থচ্ছেদটাই নিলাম, তাহলে
কিউ আধানটা কিন্তু এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে। এইভাবে 1 সেকেন্ডে অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহীর একটি ক্রস সেকশনকে, যে কোনো ক্রস সেকশন এর মধ্যে দিয়ে যদি কিউ আধান যায়, তাহলে এই ক্রস সেকশনের মধ্যে দিয়েও কিউ আধান যাবে, এর মধ্যে দিয়েও কিউ আধানই যাবে, এই ক্রস সেকশনের মধ্যে দিয়েও কিউ আধান যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাই না? কারণ পরিবাহীর মধ্যে কোথাও চার্জ জমা থাকে না, পরিবাহীর মধ্যে কোথাও চার্জ জমা থাকবে না, তাহলে এখান দিয়ে যদি কিউ আধান এদিকে প্রবাহিত হয়, তাহলে সেই কিউ আধানটা এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে যাবে, তাহলে প্রত্যেকটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে কিউ আধান যাবে। তাহলে এই কিউ আধানটা যে কোনো একটা সময়ে গেছে। এইভাবে টি সময়ে যদি কিউ আধান যায়, তাহলে একক সময়ে কত আধান গেছে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে, তার পরিমাণটাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞা কি হলো? তড়িৎ প্রবাহের সংজ্ঞা হলো একক সময়ে বা 1 সেকেন্ডে, একক সময়ে বা 1 সেকেন্ডে যে পরিমাণ আধান কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই পরিমাণ আধানকে ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বলে। এবং এই তড়িৎ প্রবাহকে আই দিয়ে ডেনোট করা হয়, আই দিয়ে লেখা হয়। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি যে আই দিয়ে তড়িৎ প্রবাহ লেখা হয়। তাহলে টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ চার্জ যায়, আধান যায়, তাহলে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তার পরিমাণ হচ্ছে কিউ বাই টি। টি সেকেন্ডে যদি কিউ আধান যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কিউ বাই টি পরিমাণ আধান। তাহলে আমরা সংজ্ঞা থেকে পাচ্ছি 1 সেকেন্ডে যদি কিউ বাই টি পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে এই কিউ বাই টিটাকে আমরা তড়িৎ প্রবাহ আই দিয়ে লিখব। তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এটা আমাদের সংজ্ঞার থেকে আয়ের গাণিতিক রূপ পেলাম। এই যে গাণিতিক রূপ আছে, এখান থেকে আমরা কিন্তু আয়ের একক বের করতে পারি। আয়ের একক কি হবে? তাহলে আয়ের একক হবে এসআই পদ্ধতিতে আয়ের একক হচ্ছে কিউ এর একক বাই টি এর একক। তাহলে আয়ের একক কি হবে? প্রবাহের একক হবে কিউ এর একক মানে হচ্ছে কুলম্ব, আমরা জানি এসআইতে চার্জের একক কুলম্ব, আর টি এর একক হচ্ছে সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড, এটাকে আমরা বলি এসআইতে তড়িৎ প্রবাহের একক, যেটা আরেকটা নাম আছে, বিশেষ নাম আছে, সেটাকে আমরা বলি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে বড় হাতের এ দিয়ে লেখে। তাহলে অ্যাম্পিয়ার, এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, যেটা কুলম্ব পার সেকেন্ডের সঙ্গে সমান। তাহলে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ারের সংজ্ঞা কি দেব? অ্যাম্পিয়ারের সংজ্ঞা হচ্ছে
কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে সেই পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তার পরিমাণ হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার হলো কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হবে। এইভাবে লিখতে পারি আমরা যে Q ইজ ইকুয়াল টু I ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি কুলম্ব, কিউ এর একক হচ্ছে কুলম্ব, তাহলে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। তাহলে কি বুঝতে পারলাম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ড ধরে 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে মোট যে পরিমাণ আধান প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে 1 কুলম্ব আধান। বোঝা গেল? তাহলে এটা সেকেন্ড আছে। এই যে I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এই সংজ্ঞাটা তখনই সম্ভব যদি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি কিউ আধান প্রবাহিত হয়। তার মানে প্রত্যেক 1 সেকেন্ডে সমান পরিমাণ আধান এর মধ্যে দিয়ে পাস করছে, তখন I ইজ ইকুয়াল টু কিউ বাই টি হয়। কিন্তু কি হয়, এখানে একটা উচ্চ বিভব আছে, আর এখানে একটা নিম্ন বিভব আছে, এবং এদেরকে একটি তার দিয়ে যুক্ত করলে এখান থেকে প্রথমে প্রচুর পরিমাণে কারেন্ট চলে যেতে থাকে। যেহেতু এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, অর্থাৎ এদের মধ্যে বিভব পার্থক্য অনেক বেশি আছে, তাহলে এখানে I অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সেটা অনেক বেশি হয় বিভব পার্থক্য বেশি থাকার জন্য। এবারে যখনই তড়িৎ প্রবাহিত হয় তখন উচ্চ বিভবের বিভবটা আস্তে আস্তে কমতে থাকে, এটা আস্তে আস্তে কমতে থাকে, আর নিম্ন বিভবের বিভবটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার ফলে এই উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে যে বিভব প্রভেদ সেটা আস্তে আস্তে কমতে থাকে। বিভব প্রভেদ কমলে এই I যে তড়িৎ প্রবাহটা সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ একক সময়ে প্রথমে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছিল, পরবর্তীকালে আস্তে আস্তে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণটাও কমতে থাকবে। সেক্ষেত্রে আইটা কিন্তু কনস্ট্যান্ট হবে না। এখানে যেমন আমরা ধরে নিয়েছি যে আইটা কনস্ট্যান্ট, তাহলে একক সময়ে যে কিউ আধানটা যাচ্ছিল সেটাও কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব ক্ষেত্রে এদের মাঝখানকার বিভব প্রভেদ আস্তে আস্তে কমতে থাকে, এবং সেক্ষেত্রে আই যে তড়িৎ প্রবাহটা সেটাও আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ আইটা কনস্ট্যান্ট হয় না। আইটা যখন কনস্ট্যান্ট হবে না, তখন আইকে কীরকম করে ডিনোট করব? আইকে তখন ডিনোট যেটা করব আমরা সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, তখন আর কিউ লিখব না, ডি কিউ ডিটি লিখব। যখন আইটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আয়ের যে প্রবাহটা, এই প্রবাহটা পরিবর্তনশীল হবে না, তখন আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি লিখব। আর যখন পরিবর্তনশীল প্রবাহ হবে, যেমন এখানে হচ্ছিল পরিবর্তনশীল প্রবাহ, সেখানে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি না লিখে কী লিখব? ডি কিউ ডিটি লিখব। অর্থাৎ সময়ের সাপেক্ষে আধানের ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ। এখান থেকেও আমরা অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কী পাচ্ছি? 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু যেহেতু আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, সেই জন্য এদিকে বাঁ দিকে হবে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু ডি কিউ ডিটি, যেটা আছে সেটা হচ্ছে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। অর্থাৎ আগের মতোই এখানেও অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম্ব পার সেকেন্ড। আচ্ছা, আমরা পরিবর্তনশীল প্রবাহের ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু পেলাম, ডি কিউ বাই ডিটি। তাহলে এক্ষেত্রে কোনো একটা সময় শূন্য থেকে, অ্যাকচুয়ালি সময় কী হয়, সময় শূন্য থেকে শুরু হয়ে টি পর্যন্ত কোনো একটা সময়ে গিয়ে আমরা ক্যালকুলেশনটা করি, তাই তো? তাহলে আমরা এই ক্ষেত্রে শূন্য থেকে টি পর্যন্ত সময়ের মধ্যে
মোট কতখানি চার্জ প্রবাহিত হয়েছে, কতখানি আধান প্রবাহিত হয়েছে, সেটা কি করে বের করব? সেটা বের করার নিয়ম হচ্ছে, আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু আই ডিটি। অর্থাৎ ডিটি হচ্ছে খুব ছোট সময়, খুব অল্প সময়, সেই অল্প সময়ে আই প্রবাহ গেলে পরে তখন যে ওই অতটুকু সময়ের মধ্যে যে চার্জটা প্রবাহিত হয় সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু ডিটি। তাহলে এবারে 0 থেকে টি পর্যন্ত সময়ের মধ্যে কতখানি চার্জ প্রবাহিত হয়েছে, কতখানি চার্জ পাস করে গেছে, সেই চার্জটা যদি কিউ হয়, তাহলে এই ডিটি সময়, খুব ছোট সময়ের প্রবাহিত আধান থেকে একটা ফাইনাইট অর্থাৎ সসীম সময়ের জন্য যে আধান প্রবাহিত হয় সেটা বের করতে গেলে আমরা ইন্টিগ্রেশন করি সবসময়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন ডি কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিকিউ এর জায়গায় আই ডিটি লিখবো, তাহলে আই ডিটি কোথা থেকে কোথায়, সময়টা 0 থেকে শুরু হয়ে টি পর্যন্ত গেছে, সেই জন্য ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু টি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 0 টু টি আই ডিটি। এরকম করে তখন যখন পরিবর্তনশীল প্রবাহ হবে তখন কতখানি মোট চার্জ প্রবাহিত হয়েছে সেটা বের করতে গেলে ইন্টিগ্রেশন করতে হয় 0 টু টি। এখন যদি বলে যে না 0 থেকে টি পর্যন্ত নয়, T1 থেকে T2 সময়ের মধ্যে কতখানি চার্জ প্রবাহিত হয়েছে, তখন কিউ ইজ ইকুয়াল টু কী হবে, তখন কিউ T1 টু T2 মানে T1 সময় থেকে T2 সময়ের মধ্যে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে সেই চার্জটার পরিমাণ কি করে বের করব, তখন ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন T1 টু T2। ইন্টিগ্রেশনের লিমিটটা তাই বসবে, যেখান থেকে যতটুকু সময়ের মধ্যে চার্জটা বের করতে দিবে সেই লিমিটটাই বসে যাবে। তাহলে T1 টু T2 আই ডিটি, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে T1 থেকে T2 সময়ের মধ্যে কতখানি আধান প্রবাহিত হয়েছে সেই পরিমাণটা এইভাবে নির্ণয় করতে হবে। এর একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো যে কি করে নির্ণয় করতে হবে। আমরা মনে করছি কোনো একটা কোশ্চেনটা লিখে নিই, কোশ্চেন মনে করছি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে আই, সেটা সময়ের সঙ্গে এইভাবে পরিবর্তনশীল। সময়ের সঙ্গে কিভাবে পরিবর্তনশীল, এ টি স্কোয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার। তাহলে এইটা হচ্ছে আইটা তাহলে কি হলো, টি এর সঙ্গে এইভাবে সম্পর্কযুক্ত এ টি স্কোয়ার প্লাস 1, যেখানে টিটা হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে, আই অ্যাম্পিয়ারে দেওয়া আছে, টি হচ্ছে সেকেন্ডে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমার 0 থেকে 1 সেকেন্ডে কতখানি আধান ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা হচ্ছে এটি স্কোয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার। তাহলে সেক্ষেত্রে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কতখানি চার্জ প্রবাহিত হচ্ছে সেই চার্জটা কী হবে, কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1, যে সময়টা হচ্ছে 0 টু টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 0 টু 1 এ টি স্কোয়ার প্লাস 1, এখানে কী হবে, ডিটি ছিল আই ডিটি, তাহলে আই এর জায়গায় এই ভ্যালুটা বসালাম আর ডিটি তো থেকে গেল। তাহলে ইন্টিগ্রেশন করতে শিখেছি এ টি কিউব বাই 3 প্লাস টি, লিমিট 0 টু 1 বসে যাবে। তাহলে প্রথমে 1 বসবে, তারপরে 0 বসবে মাইনাস দিয়ে। আমরা শিখেছি যে লিমিট থাকলে আপার লিমিট প্রথমে বসে, তারপরে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিটটা বসে। তাহলে প্রথমে আপার লিমিট বসালে কি হবে, এ ইন্টু আপার লিমিট কোথায় বসবে, লিমিট বসবে যার সাহায্যে ইন্টিগ্রেশন করছি, এখানে যেমন ইন্টিগ্রেশনটা হচ্ছে টি এর সাপেক্ষে, সেই জন্য টি এর জায়গায় আপার লিমিট বসবে। তাহলে টি ইজ ইকুয়াল টু 1 বসাতে হবে, তাহলে 1 কিউব ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে এ বাই 3 হলো, প্লাস টি এর জায়গায় 1 বসবে, তাহলে 1 হলো, তাহলে আমার আপার লিমিটটা বসে গেল, তাই না।
এবারে লোয়ার লিমিট বসাতে গেলে প্রথমে একটা মাইনাস দিতে হয়, তারপরে টি এর জায়গায় লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে প্রথমে টি এর জায়গায় যদি লোয়ার লিমিট 0 বসায় তাহলে প্রথম টার্ম 0 হয়ে গেল, সেকেন্ড টার্মে টি এর জায়গায় 0 বসালে আবার 0 হয়ে গেল। তাহলে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে? +1 কুলম্ব। কুলম্ব, এটা কুলম্বে আসবে কারণ আমরা এসআই পদ্ধতিতে করছি, এখানে অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে অটোমেটিক্যালি অ্যাম্পিয়ারকে সেকেন্ড দিয়ে গুণ করলে কুলম্ব হয়। আমরা একটু আগেই দেখলাম যে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড ইজিক্যাল টু 1 কুলম্ব হয়েছিল ওখানে। তাহলে সেখান থেকে আমরা কিন্তু বের করতে পারলাম কতখানি চার্জ 1 সেকেন্ডে প্রবাহিত হবে। এবারে হোম টাস্ক থাকবে HW। এই কোশ্চেনটাতেই অর্থাৎ আই এটাই দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি আই ইজিক্যাল টু AT স্কোয়ার প্লাস 1 অ্যাম্পিয়ার। তাহলে টি ইজিক্যাল টু 1 সেকেন্ড থেকে টি ইজিক্যাল টু 3 সেকেন্ড সময়ের মধ্যে কত আধান প্রবাহিত হবে, ওই পরিবাহীর মধ্যে দিয়ে কত আধান প্রবাহিত হবে, এটা কোশ্চেন সলভ করে দেখাতে হবে আমাকে।